স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 345-এর জীবনবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল অর্থাৎ গোড়াবাজার আইসি ইনস্টিটিউশনের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 4 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে বিভাগ ক। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক, সালোক সংশ্লেষের কার্যকরী বর্ণালী হল অপশান বি 650 থেকে 700 ন্যানোমিটার। 2, শিঙি মাছের শ্বাসঙ্গের নাম হল শ্বাসনল। 3, প্রোটিন পরিপাকের জন্য উপযুক্ত উৎসেচকগুলি হল পেপসিন, ট্রিপসিন ও ইরেপসিন। 4, বৃক্কীয় নালিকার কোন অংশে হরমোনের নিয়ন্ত্রণে জলের পুনর্বিশোষণ হয়? দূরসংবর্ত নালিকায়। 5, মহাধমনী ও বামনিলয়ের সংযোগস্থলে থাকে অ্যাওর্টিক কপাটিকা। বিভাগ খ। 2 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো। এ, একটি বাক্যে উত্তর দাও। 1, বিসদৃশ শব্দটি বেছে লেখো। অ্যাগারিকাস, লাইকেন, পেনিসিলিয়াম, মিউকর। বিসদৃশ হবে লাইকেন। 2, সম্পর্ক নির্ণয় করো। রবার, সিস্টোলিথ, ওল, এটা হবে র্যাফাইড। 3, ব্লাড ব্যাংকে রক্ত রাখার জন্য ব্যবহৃত তঞ্চন বিরোধী একটি পদার্থের নাম লেখো। সোডিয়াম সাইট্রেট। বি, শূন্যস্থান পূরণ করো। 1, কাণ্ডে উপস্থিত ড্যাশের মাধ্যমে বাষ্পমোচন ঘটে। লেন্টিসেল। 2, যকৃতের ড্যাশ বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন উৎপন্ন হয়। হিমোগ্লোবিন। 3, মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হওয়ায় মানুষের দাঁতকে হেটারোডোন্ট দাঁত বলে। সিয়ের দাগে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1, অ্যাথেরোস্ক্লেরোসিস রোগটি ধমনীর অন্তঃপ্রাচীরে ফ্যাট সঞ্চয়ের ফলে হয়। সত্য। 2, একটি আংশিক পরজীবীর নাম হলো স্বর্ণলতা। মিথ্যা। 3, সক্রিয় পরিবহন ঘনত্বের নতিমাত্রার বিপরীত দিকে ঘটে। সত্য। ডি এর দাগে রয়েছে এ স্তম্ভ ও বি স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি লেখো। 1, কাঁকড়া বিছে, এটা হবে কক্সাল গ্রন্থি। 2, ট্যানিন, চা গাছের পাতা। 3, অ্যানজাইনা পেক্টোরিস, হৃৎপিণ্ড। 4, ক্লোরোফিল, ম্যাগনেসিয়াম। বিভাগ গ। 3 এর দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1, বাষ্পমোচন পদ্ধতির 2টি গুরুত্ব লেখো। 1 নম্বর হলো জল শোষণ। বাষ্পমোচনের ফলে কোষের মধ্যে ব্যাপন চাপ ঘাটতি দেখা যায়, যার প্রভাবে মূল দিয়ে খনিজ লবণ মিশ্রিত জল শোষিত হয়। বি, রসের উৎস্রোত। বাষ্পমোচনের জন্য পাতার মেসোফিল কলায় জলের ঘাটতির ফলে জাইলেম বাহিকায় যে শূন্যস্থানের সৃষ্টি হয়, সেই শূন্যস্থান পূরণ করার জন্য জাইলেম বাহিকা দিয়ে মৃত্তিকার খনিজ লবণ মিশ্রিত জল শোষণ টানের বশবর্তী হয়ে ঊর্ধ্বমুখে প্রবাহিত হয়। একে রসের উৎস্রোত বলে। 2 নম্বর, ডাটুরিন ও অ্যাট্রোপিনের উৎস ও একটি করে অর্থকরী গুরুত্ব লেখো। রায়মার্টিন সহায়িকার 366 পাতায় রয়েছে। ডাটুরিনের উৎস হলো ধুতুরা গাছের পাতা ও ফল। অর্থকরী গুরুত্ব, হাঁপানির ওষুধ তৈরিতে কাজে লাগে। অ্যাট্রোপিন এর উৎস হলো বেলেডোনা গাছের মূল ও পাতা। অর্থকরী গুরুত্ব হলো চোখের তারারন্ধ্র প্রসারণে, রক্তচাপ বৃদ্ধিতে সাহায্যকারী এবং সমবেদী স্নায়ুকে উদ্দীপিত করার ওষুধ তৈরিতে কাজে লাগে। 3 প্রশ্ন, অ্যামাইলেজ উৎসেচকটির প্রকৃতি ও উৎস লেখো। অ্যামাইলেজ উৎসেচকের প্রকৃতি হলো এটি একটি শর্করা ভঙ্গক উৎসেচক, আর এর উৎস হলো অগ্নাশয় গ্রন্থি ও আন্ত্রিক গ্রন্থি। 4 প্রশ্নে রয়েছে প্রদত্ত বিষয়ের ওপর ভিত্তি করে ধমনী ও শিরার 2টি পার্থক্য লেখো। উৎপত্তি আর কপাটিকার অবস্থান। শিরা ধমনীর পার্থক্য। 1 নম্বর বিষয় হলো উৎপত্তি স্থল। ধমনীর হলো হৃৎপিণ্ড আর শিরার উৎপত্তি স্থল হলো রক্তজালক। আর 2 নম্বর কপাটিকা। ধমনীতে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে না, শিরাতে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে। 349 পাতায় এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে। এরপর 5 এর দাগে রয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক দশায় জলের আয়নীকরণ পদ্ধতিটি বিক্রিয়া সহ লেখো। রায়মার্টিন 213 পাতা। জলের ফটোলাইসিস। সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল জলকে হাইড্রোজেন আয়ন H+ ও হাইড্রক্সিল আয়নে OH- বিশ্লিষ্ট করে। 2H2O, তার মধ্যে সূর্যালোক এবং সক্রিয় ক্লোরোফিলের প্রভাবে
2H প্লাস প্লাস 2OH মাইনাস আয়ন উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, রক্ততঞ্চন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম লেখো। 337 পাতায় রয়েছে রায়মার্টিনের। রক্ততঞ্চনের প্রয়োজনীয় উপাদান: 1 নম্বর প্লাজমা প্রোটিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, 2 নম্বর খনিজ পদার্থ ক্যালসিয়াম, 3 নম্বর ভিটামিন কে, 4 নম্বর রক্তকণিকা অনুচক্রিকা। পরের প্রশ্ন, মানুষের প্রশ্বাস ক্রিয়ার ঘটনাগুলি রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করো। রায়মার্টিন 291 পাতা। মানুষের দেহে অক্সিজেন প্রবেশের পথ: বায়ুমণ্ডলের বেশি অক্সিজেনযুক্ত বায়ু থেকে বহির্নাসারন্ধ্র, থেকে নাসাপথ, থেকে অন্তঃনাসারন্ধ্র, থেকে নাসাগলবিল, থেকে গ্লটিস, সেখান থেকে ষড়যন্ত্র, সেখান থেকে শ্বাসনালী, সেখান থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কিয়ল, অ্যালভিওলার ডাক্ট, সেখান থেকে বায়ুথলি বা অ্যালভিওলাই, যেটাকে আমরা ফুসফুসের অংশ বলে থাকি। তো এভাবেই ফুসফুসে কিন্তু অক্সিজেনযুক্ত বায়ুটা পৌঁছে যায়। বিভাগ ঘ, 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। ডান অলিন্দ, ত্রিপত্র কপাটিকা, ফুসফুসীয় ধমনী, মাইট্রাল কপাটিকা। 362 পাতায় রয়েছে রায়মার্টিনের। তো এই ছবিটা তোমাদের আঁকতে হবে। আঁকার পর ডান অলিন্দ, ত্রিপত্র কপাটিকা, ফুসফুসীয় ধমনী এবং দ্বিপত্র কপাটিকা বা মাইট্রাল কপাটিকা, এই 4টি অংশ চিহ্নিত করতে হবে। অথবা প্রশ্ন, নেফ্রনের চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এ, গ্লোমেরুলাস, বি, বাউম্যানস ক্যাপসুল, সি, হেনলির লুপ, ডি, দূরবর্তী সংবর্ত নালিকা। রায়মার্টিনের 384 পাতায় রয়েছে। এই ছবিটা তোমাদের আঁকতে হবে। আঁকার পর এখানে গ্লোমেরুলাস, বাউম্যানস ক্যাপসুল, দূরবর্তী সংবর্ত নালিকা এবং হেনলির লুপ, এই 4টি অংশ চিহ্নিত করতে হবে। 2 দাগে রয়েছে, প্রদত্ত ক্ষেত্রে রক্তের ভূমিকা ব্যাখ্যা করো। এ, দেহের সুরক্ষা, বি, জলসাম্য নিয়ন্ত্রণ। 335 পাতায় রয়েছে রায়মার্টিনের। প্রথমেই হচ্ছে দেহের সুরক্ষা বা যেটাকে রক্ষণাত্মক কাজ বলা যেতে পারে। রক্তের শ্বেত রক্তকণিকা দেহে প্রবিষ্ট রোগ জীবাণুকে ধ্বংস করে সুরক্ষা প্রদান করে। আর একটা পয়েন্ট ছিল জলের ভারসাম্য। তো জল ও ক্ষারের সাম্যতা বা সাম্যাবস্থা। রক্তের বাফার ধর্ম দেহের অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে। পরবর্তী প্রশ্নে রয়েছে, প্রদত্ত বিষয়ের ওপর ভিত্তি করে শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার মধ্যে পার্থক্য লেখো। এ, সংখ্যা, বি, নিউক্লিয়াসের উপস্থিতি, সি, আয়ুষ্কাল। বিষয় হলো প্রথমে 1 নম্বর সংখ্যা। শ্বেত রক্তকণিকা প্রায় 6000 থেকে 9000 প্রতি ঘন মিলিমিটার রক্তে, আর অনুচক্রিকা 1.5 লক্ষ থেকে 3 লক্ষ প্রতি ঘন মিলিমিটার রক্তে। 2 নম্বর নিউক্লিয়াসের উপস্থিতি শ্বেত রক্তকণিকায় থাকে, অনুচক্রিকাতে থাকে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আয়ুষ্কাল। শ্বেত রক্তকণিকার 1 থেকে 15 দিন আর অনুচক্রিকার 3 থেকে 5 দিন। পরের প্রশ্নে রয়েছে, অথবা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের ভূমিকা লেখো। সূর্যালোকের ভূমিকা: 1 নম্বর ক্লোরোফিল সক্রিয় করা, 2 সক্রিয় ক্লোরোফিল জলকে H+ ও OH- আয়নে বিশ্লিষ্ট করে, 3 সূর্যালোক থেকে আগত শক্তি ফটোফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি অণুতে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয়। ত্বককে আনুষঙ্গিক রেচনাঙ্গ বলা হয় কেন? এর উত্তরে প্রথমে বলতে হবে আনুষঙ্গিক রেচনাঙ্গ কাকে বলে। প্রধান রেচনাঙ্গ ছাড়া যে সমস্ত অঙ্গ প্রাণীদেহে রেচন পদার্থ উৎপাদনে ও নির্গমনে সাহায্য করে তাদের আনুষঙ্গিক রেচনাঙ্গ বলে। তার সাথে বলতে হবে ত্বক ঘর্ম নিঃসরণের মাধ্যমে দেহ থেকে জল, খনিজ লবণ, সামান্য পরিমাণ ইউরিয়া, অ্যামোনিয়া রেচিত করে। এই কারণে ত্বককে আনুষঙ্গিক রেচনাঙ্গ রূপে গণ্য করা হয়। পরবর্তী প্রশ্নে রয়েছে, কেলভিন চক্রটি ছকের সাহায্যে লেখো। এই যে ছকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেলভিন চক্রের ছক। এটা তোমাদের টেক্সট বইয়ে তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে এই ছকটা এঁকে দিও। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? সহায়িকার 346 পাতায় রয়েছে, গর্ভাবস্থায় মায়ের রক্ত RH- এবং ভ্রূণের রক্ত RH+ হলে প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, সে স্বাভাবিক হবে। 2 প্রথম সন্তানের প্রসবকালে ভ্রূণের RH+ রক্ত মায়ের RH- রক্তের সঙ্গে মিশ্রিত হয়, ফলে মায়ের রক্তে অ্যান্টি-RH অ্যান্টিবডি গঠিত হয়। 3 উক্ত মায়ের তৃতীয় ভ্রূণটি RH+ হলে মায়ের রক্তে থাকা অ্যান্টি-RH অ্যান্টিবডি প্লাসেন্টা বা অমরা ভেদ করে ভ্রূণের দেহে প্রবেশ করে, কারণ এই অ্যান্টিবডিগুলি IgG প্রকৃতির হয়।
4. ভ্রূণের দেহে প্রবিষ্ট অ্যান্টি-আরএইচ অ্যান্টিবডি লোহিত কণিকার কোষপর্দার উপর অবস্থিত আরএইচ অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া করে লোহিত রক্তকণিকাকে ভেঙে দেয় এবং অ্যাগ্লুটিনেশন ঘটে। 5. ফলে ভ্রূণটি লোহিত রক্তকণিকার ভাঙনজনিত তীব্র রক্তাল্পতা ও জন্ডিসে আক্রান্ত হয়। ভ্রূণের এই অবস্থাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে। এক্ষেত্রে ভ্রূণের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এবং মায়ের গর্ভপাত ঘটে। পরের প্রশ্নে রয়েছে লিভার সিরোসিস ও উচ্চ রক্তচাপের কারণ কি? সহায়িকার 313 পাতায় রয়েছে উচ্চ রক্তচাপ। প্রথমে রক্তবাহের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তবাহের প্রাচীরে চাপ সৃষ্টি করে, যার স্বাভাবিক মান 120/80 মিলিমিটার এইচজি। কিন্তু স্থূলতা বা লিপিডের বিপাকজনিত সমস্যা বা অত্যধিক পরিমাণে লবণ গ্রহণ করলে রক্তবাহের মধ্যে রক্তচাপের মান 140/90 mmHg বা তার বেশি বৃদ্ধি পায়। রক্তবাহের মধ্যে এই অস্বাভাবিক অবস্থাকে উচ্চ রক্তচাপ বলে। লিভার সিরোসিস অত্যধিক মাত্রায় মদ্যপান করলে পাচনতন্ত্রজনিত বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এর মধ্যে প্রধান হল লিভার সিরোসিস। অত্যধিক মদ্যপানের ফলে যকৃতের অন্তর্গাত্রে ক্ষতের সৃষ্টি হয়। যকৃতের কোষগুলিতে কাঠিন্যতা দেখা যায় এবং সেগুলি তন্তুময় কলায় পরিণত হয়। এর ফলে যকৃতের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং যকৃৎ শুকিয়ে যায়। এই পরিস্থিতিকে লিভার সিরোসিস বলে। রসের উৎস্রোত পদ্ধতিটি কিভাবে ঘটে বর্ণনা করো। রসের উৎস্রোত প্রক্রিয়াটি হল: 1. কর্টেক্স অঞ্চলের মূলজ চাপ। কোষান্তর অভিস্রবণের ফলে মূলের কর্টেক্স অঞ্চলে রসস্ফীতিজনিত মূলজ চাপ সৃষ্টি হয়, ফলে জল জাইলেম বাহিকায় প্রবেশ করে। 2. জলের তীব্র সমসংযোগ ও অসমসংযোগ বল। জাইলেম বাহিকার ব্যাস খুব কম হওয়ায় জলের অণুগুলি নিজেদের মধ্যে সমসংযোগ বল দ্বারা পরস্পর যুক্ত থাকে এবং মূল থেকে পাতা পর্যন্ত একটি অবিচ্ছিন্ন স্তর গঠন করে। আবার জলের অণুগুলি বাহিকার প্রাচীরের সেলুলোজ অণুর সঙ্গে অসমসংযোগ টানে আবদ্ধ থাকে। এই টান এত বেশি যে তা জলস্তম্ভকে ভাঙতে দেয় না। 3. বাষ্পমোচন টান। বাষ্পমোচনের ফলে পাতার কোষ থেকে জল বাষ্পাকারে বেরিয়ে গেলে জাইলেম বাহিকার জলস্তম্ভে টান পড়ে। এই টান মূল পর্যন্ত বিস্তৃত হয়, ফলে মূলে জল অণুর সংযোজন ঘটে এবং রসের উৎস্রোত অব্যাহত থাকে। অর্থাৎ রস অভিকর্ষের বিপরীতে জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতায় পৌঁছায়, তাকে রসের উৎস্রোত বলে। রসের উৎস্রোতের পথ হল মাটির জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ, অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় মূলরোম দিয়ে কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় মূলের বহিস্তর ভেদ করে কর্টেক্স, সেখান থেকে এন্ডোডার্মিস, সেখান থেকে পেরিসাইকেল। মূলজ চাপের ফলে জাইলেম বাহিকার মাধ্যমে রসের উৎস্রোত হয়, সেখান থেকে পাতায় পৌঁছায় এবং বাষ্পমোচন হয়। বাষ্পমোচন টানের সৃষ্টি হয়। এই প্রশ্নের উত্তরটা তোমরা 264 পেয়ে যাবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।